50,000 কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে বলছে আওয়ামী লীগ। ফেনীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত 20। জানাবো ভারত থেকে আমদানি করেও ডিমের দাম কমছে না। এবং সর্বশেষ জানাবো ইউনূস মোদি বৈঠক হবে কিনা, যা বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 50,000 কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে বলছে আওয়ামী লীগ। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির প্রায় 50,000 কর্মী পরিবার সহ করুণ অবস্থায় আছে। মামলা, হামলা ও গ্রেফতারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না তারা। পোস্টে লেখা হয়েছে, সারা দেশ থেকে অনলাইনেই জুলাই আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি, যা এখনও চলমান। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর দেশের প্রতিটি জেলায়, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে। তাদের সবকিছুই লুট করেছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। মহানগর ও জেলা উপজেলা পর্যায়ে এক একজন নেতাকর্মীদের বিরুদ্ধে আছে 5 থেকে 10টি পর্যন্ত মিথ্যা মামলা। এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় 50,000 কর্মী ইমেইলে ও মেসেজের মাধ্যমে তাদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাদের পরিবারগুলোকে বাঁচাতে। অনেকেই মামলা, হামলা ও গ্রেফতারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না। ফেনীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত 20। ফেনীতে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে 16 থেকে 17 জন ও পৃথক স্থানে আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় আরও 3 থেকে 4 জন সহ ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের অন্তত 20 জন নেতাকর্মী আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে পরশুরাম উপজেলার ওই ইউনিয়নের মধুগ্রামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ABM দাউদের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আফসারের তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর ব্যানারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সরকারের কয়েকজন অনুসারী অনুষ্ঠানে স্থলে এসে হামলা চালায়। এতে ইউনিয়ন, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ইমন, আয়ুব, রাব্বি, শাহাদাত, মিলন সহ 5 জন আহত হন। পরে সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে সুবার বাজার এলাকায় ওই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সেলিম সরকার গ্রুপের শাহিন, দিদার, আবুল হাশেম, রনি, আলামিন, মোবারক, রাজন, সোহেল সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ভারত থেকে আমদানি করেও ডিমের দাম কমছে না। দেশের ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে পণ্যটি আমদানির উদ্যোগ নেওয়ার পরেও কোনো প্রভাব পড়েনি। ভারত থেকে ডিম আমদানি হলেও দাম আগের মতোই রয়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে 165, যা আগে 150 থেকে 160 টাকা ছিল। এদিকে দেশের ডিমের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে 50 লাখ আমদানির অনুমতি দেওয়া হয়। প্রথম চালানে গত বছর আমদানি হয় 61,850টি ডিম। এবার দ্বিতীয় চালানে আমদানি হয় 2,31,040টি। তারপরেও দাম কমেনি, বরং হু হু করে বাড়ছে। ঢাকার কাওরান বাজারে ডিম বিক্রেতা মোহাম্মদ লিটন বলেন, ভারত থেকে কম দামে ডিম আমদানির কারণে বাজারে কোনো প্রভাব পড়েনি। গত 1 মাস ধরে খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। মগবাজার ও হাতিরপুল এলাকায় গিয়ে দেখা গেছে 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়, অর্থাৎ 4টি ডিমের দাম 55 টাকা। রাজধানীর নয়াবাজারে নিত্য পণ্য কিনতে আসে মোহাম্মদ ইমন বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এক সরকার পতন ঘটিয়ে নতুন এক সরকার দেশ পরিচালনা করছে। ভেবেছিলাম এই সরকারের আমলে কিছু কমুক আর না কমুক, নিত্যপণ্যের দাম কমবে, কিন্তু তা কমেনি, বরং বেড়েছে। পণ্যের দাম কমাতে কিছু পণ্যের শুল্ক হ্রাসও করা হয়েছে, কিন্তু বাজারে এর প্রভাব নেই। আমাদের মতো সাধারণ ক্রেতাদের বাড়তি দরেই পণ্য কিনতে হচ্ছে। তিনি জানান, বাজারে ডিমের কোনো সংকট নেই, তারপরেও ডজন কিনতে 165 টাকা খরচ করতে হচ্ছে। এদিকে গত 11 সেপ্টেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন হুঁশিয়ারি দিয়েছিল যে সরকার বিদেশ থেকে ডিম আমদানি বন্ধ না করলে তারা ডিম ও মুরগির উৎপাদন বন্ধ করে দেবে। তারা বলেছে, বাংলাদেশের ডিমের দৈনিক চাহিদা 4 কোটি, স্থানীয় উৎপাদন বর্তমানে এর চেয়ে বেশি। প্রতিদিন 4.5 কোটি ডিম উৎপাদিত হচ্ছে। অ্যাসোসিয়েশন মনে করে, ডিম আমদানির ফলে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তারা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে, যা ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করবে। ইউনূস মোদি বৈঠক হবে কিনা, যা বলছেন বিশ্লেষকরা। দেশের পরিস্থিতি বেগতিক দেখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান।
পরে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো বিতর্কিত বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চান না। দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু হয়ে উঠেছে, কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের যে কোনো আলোচনার জন্য ভারতকে আগে যে বিষয়ে ফোকাস করতে হবে, তারা এই মুহূর্তে সেই বিষয়টি এড়িয়ে যেতে চাইছে। এর মধ্যে প্রধান হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে উপস্থিতি। কুগেলম্যান বলেন, অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা বলেছিল, কিন্তু দিল্লি তাকে ছাড়তে রাজি হয়নি দেশের অনেক নেতার সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। মোদি যদি ইউনূসের সঙ্গে দেখা করতেন তাহলে এই ইস্যুতে আলোচনা এড়ানো তার পক্ষে সম্ভব ছিল। মোদি যদি ইউনূসের সঙ্গে দেখা করতেন তাহলে এই ইস্যুতে আলোচনা এড়ানো তার পক্ষে অসম্ভব ছিল। ভারতীয় মিডিয়া গত সপ্তাহে জানিয়েছে, দিল্লি এখনও নিশ্চিত করতে পারেনি তারা মোদি এবং ইউনূসের মধ্যে বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া দেবে কিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এ মাসের শেষের দিকে দুজনেরই নিউ ইয়র্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত মাসে প্রথমে মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন ডক্টর ইউনূস এবং তাকে আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাম্প্রতিক বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে যে কোনো বৈঠক করার জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে, কারণ এ ধরনের আলোচনা আগে থেকে পরিকল্পনা করা হয়নি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, আগস্টে গণবিক্ষোভ দমনে কর্তৃপক্ষ যেই মারাত্মক সহিংসতার আশ্রয় নিয়েছিল, সেই বিচারের মুখোমুখি হওয়ার জন্য হাসিনার ভারত থেকে প্রত্যর্পণ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাসিনা প্রাথমিকভাবে অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু এখন জানা যাচ্ছে যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার তার প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন, মোদি ইউনূস বৈঠক যত তাড়াতাড়ি হবে তা দিল্লির জন্যই মঙ্গল। দিল্লিকে বাস্তবতা মেনে নিতে হবে এবং বাংলাদেশ 2.0 এর সঙ্গে সম্পৃক্ত হতে হবে, যা ভারতের সমীকরণে কখনোই ছিল না। ইয়াসমিন মনে করেন, প্রথম বৈঠকের লক্ষ্য হওয়া উচিত পরিবর্তিত বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া এবং উভয় দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানো। কারণ ভারত হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের উপর বাজি ধরেছিল এবং বাংলাদেশিদের স্পন্দন বোঝার চেষ্টা করেনি। ভারতের জন্য এটা উপলব্ধি করার সময় এসেছে যে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় না। ভারতের 53 বছরের বাংলাদেশ নীতিতে দূরদর্শিতার অভাব ছিল বলে উল্লেখ করে ইয়াসমিন বলেন, ভারতের বাইরে কিছু দেখতে চায়নি, তারা বাস্তবতা থেকে তাই অনেক দূরে ছিল। সাম্প্রতিক ঘটনাগুলো ভারতের কাছে তার প্রতিবেশীদের সঙ্গে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে সম্পর্ক স্থাপনের বার্তা হিসেবে কাজ করতে পারে। যদি ভারত একটি বৈশ্বিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার আশা করে, তাহলে দক্ষিণ এশিয়াকে পরিচালনা করার পরিবর্তে এই অঞ্চল থেকে সম্মতির প্রয়োজন হবে ভারতের। হাসিনা তার শাসনামলে ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছিলেন। জুলাই মাসে তার দিল্লি সফরের সময় সামুদ্রিক সহযোগিতা, ডিজিটাল অংশীদারিত্ব এবং মহাকাশ প্রযুক্তি থেকে রেল সংযোগের ক্ষেত্রে 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে তার শাসনকালের সময়টি জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং বিরোধীদের দমনের অভিযোগের দ্বারা বিদ্ধ। তার বিরুদ্ধে দেশটির গত 3টি সাধারণ নির্বাচনে কারচুপি করার অভিযোগও আনা হয়েছিল, যার মাধ্যমে সর্বশেষ জানুয়ারি নির্বাচনের পর তিনি চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছিলেন। ভারত অবশ্য নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে অনেক বাংলাদেশিকে ইন্ডিয়া আউট প্রচার অভিযান শুরু করতে প্ররোচিত করেছে, কারণ তারা দিল্লিকে নিজের স্বার্থ রক্ষার জন্য হাসিনাকে সমর্থন করার অভিযোগ তুলেছেন। ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সহযোগী ফেলো সহিষী বোস বলেন, দিল্লি যখন শেখ হাসিনা সরকারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করেছিল, তখন সম্পর্কটি পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে তৈরি হয়েছিল। বাস্তবতাকে মেনে নিয়ে ভারতকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে অনিবার্যভাবে একটি কার্যকর সম্পর্কে গড়ে তুলতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দিচ্ছেন সহিষী বোস। তার মতে, সম্পর্ক পুনরুদ্ধার করার সর্বোত্তম উপায় হলো সংযোগ এবং শক্তি প্রকল্পগুলোতে মনোনিবেশ করা। গত নভেম্বরে ভারতের সহায়তায় নির্মিত 3টি প্রধান সংযোগ ও শিল্প শক্তি প্রকল্পের উদ্বোধন করেছে দুই দেশ, যার মধ্যে প্রতিবেশীদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি রেল লাইন অন্তর্ভুক্ত রয়েছে। কুগেলম্যান বলেছেন, যদি দুই দেশের সম্পর্ক বরফ কঠিন হয়ে যায়, তাহলে সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালানো কঠিন হয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার।
অন্যদিকে ভারত এশিয়ার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।